আমার সকল ধারণাকে এপিট-ওপিট করে তোলার এক অদ্ভুত এবং অভাবনীয় কারণ। শুনুন, আপনি এমন কাজ করেছেন যা আপাতদৃষ্টিতে অত্যন্ত কঠিন এবং আপনি আহামরি কিছু না করেই তা করতে পেরেছেন। আপনি এক মেয়ের হৃদয়ের ক্ষত নিরাময়ে স্বকীয়তাকে কাজে লাগিয়েছেন। মনের সকল ভীতি আমার আংশিক দূর হয়েছে, কিন্তু কিছু কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে। আপনার সংস্পর্শে এসে আমি এক পাথর হৃদয়ের মেয়ে থেকে অনুভূতিপ্রবণ নারী হয়ে উঠেছি। আমার ভেতর লুকানো অনিশ্চয়তা, ভীতি এবং দ্বিধা ধীরে ধীরে হালকা হয়েছে। আপনার নীরব উপস্থিতি আমাকে এক অন্য ধরনের শক্তি দিয়েছে। আমি আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছি। এটা এক গভীর উপলব্ধির মতো, অথচ শুধুমাত্র অনুভূতির উপলব্ধিতেই জীবন চলে না, প্রয়োজন কিছু অঙ্গীকারের। আপনার কাছ থেকে না পাওয়া কিছু কথা আমাকে ভাবাচ্ছে বেশ। এই ভাবনাগুলো আমাকে নতুন করে আপনাকে ভাবতে বাধ্য করছে। আর সেই থেকেই চিঠির উত্তরও চিঠির মাধ্যমেই চাইছি আমি। আপনি যদি সত্যিকার অর্থেই আমাকে চেয়ে থাকেন, তবে আমাকে পুরোপুরি জানাতে হবে আপনার অনুভূতি, আপনার ইচ্ছা এবং আমাদের সম্পর্কের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান। আপনার সংস্পর্শে আসার পর থেকে আমার ভেতরের পরিবর্তনগুলো আমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি। কিন্তু আপনি কি চান? আপনি কি এই সম্পর্কের দায়িত্ব নিতে আসলেই প্রস্তুত? এটা সত্যি, আমি আপনার কাছে আসার পর নিজেকে অনেকাংশে মুক্ত এবং সাবলীল অনুভব করছি। আমার জীবনে সেই সকল ভাঙাচোরা ক্ষত, যেগুলোকে আমি দীর্ঘদিন ধরে ধারণ করে রেখেছিলাম, আপনার নীরব উপস্থিতিতে তা সেরে উঠেছে। আপনি এক নিরাময় রূপক হয়ে দাঁড়িয়েছেন আমার জীবনে। তবে এই নিরাময় শুধু ততটুকুই নয়, আমার মনে হচ্ছে আপনি আমাকে এক নতুন পথের দিকে ঠেলে দিচ্ছেন, যেখানে দাঁড়িয়ে আমি আপনাকে আরেকভাবে অনুভব করতে বিশেষভাবে প্রয়োজন বোধ করছি। কিন্তু আমার মনে কিছু প্রশ্নও তো রয়ে গেছে। আমি আপনাকে শুধুমাত্র একজন অনুভূতির মানুষ হিসেবে চাই না। আমার ভালোবাসা কেবলমাত্র হৃদয়ের বিষয় নয়, এটি দায়িত্ব, এটি প্রতিজ্ঞা। ভালোবাসা আমার কাছে এক ধরনের অঙ্গীকার, যেটা আপনি ও আমি দুজনেই পূরণ করতে বাধ্য। আপনি কি সেই অঙ্গীকারের দায়ভার গ্রহণ করতে প্রস্তুত, নাকি আপনি আমাকে শুধুই সেই মেয়েটি হিসেবে দেখেন যে একা, যে ভঙ্গুর? আপনার সান্নিধ্য আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু একই সঙ্গে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আমাদের এই চাওয়া পাওয়ার সম্পর্কটা কি শুধুই অনুভূতির হবে, নাকি তার চেয়েও বেশি কিছু? আপনি যদি সত্যিই আমাকে চান, তাহলে আমার হৃদয়ের প্রতিটি খাঁজে থাকা এই প্রশ্নগুলোর উত্তর আমার চাই। আপনি কি সেই উত্তর দিতে পারবেন? আমার চাওয়া পূরণের দায়িত্ব নিতে পারবেন? আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে? আপনি কি আমার পথ চলার সঙ্গী হতে চান, নাকি আর বাকি পুরুষদের মতো নিয়ম পালনে আপনিও একসময় ব্যস্ততা দেখাবেন, বাস্তবতার সাথে সুন্দর করে ফের পরিচয় করাবেন? আমার মন বলে আমাদের মধ্যে যে সংযোগ তৈরি হয়েছে তা খুব সহজে ভেঙে যাওয়ার নয়। আপনি যদি সত্যিই আমাকে চান, তবে সেই প্রতিজ্ঞার পথে একসাথে চলতে প্রস্তুত কিনা তা জানাই হবে আমার শেষ চাওয়া। ইফতেখার, এই কথা আমি বারবার বলবো। আমার কাছে ভালোবাসা মানে কেবল একটা অনুভূতি নয়। আমার কাছে ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন, শেষ অবধি থেকে যাওয়ার এক অঙ্গীকার। ইতি, অরণি। চিঠিটার মধ্য দিয়ে শুকনো বকুলের সুবাস পাওয়া যাচ্ছে। ইফতি খামটা খুলে দেখল, সেখানে 5টা শুকিয়ে যাওয়া বকুল ফুল আর ছোট্ট একটা চিরকুট আছে। ইফতি চিরকুটটা বের করলো। সেখানে লেখা 5টা বকুল মানে 5টা অঙ্গীকার। সময় দেওয়া, যত্ন করা, গুরুত্ব বোঝানো, বিশেষ অনুভব করানো আর শেষ অবধি থেকে যাওয়া। ইফতি চোখ বন্ধ করে চিঠি, চিরকুট আর খামটা ডান হাতে বুকে চেপে রাখলো। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল, প্রিয় নারী আমার, তোমার চাওয়াগুলো আমার কাছে আদেশের অনুরূপ। আমি দিতে বাধ্য তোমায়। অরণি ছাদের একটি কোণায় দাঁড়িয়ে আছে। তার চারপাশটায় ভীষণ শান্ত। মধ্যরাতের আকাশ বিস্তৃত। চাঁদের মৃদু আলো তার মুখে এবং শাড়ির ওপর রূপালি আভা ছড়িয়ে দিচ্ছে। শাড়িটি নীল রঙের, যা চাঁদের আলোতে রূপালি ও সাদা আলো দিয়ে মিশে গেছে, ফলে এটি একটি জাদুকরী ছাপ সৃষ্টি করেছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার মুখের ভাবের শুকনোতা আরও প্রাকৃতিক মনে হচ্ছে। কিছুটা দুঃখের মিশ্রণ, কিন্তু সেই সঙ্গে এক গভীর আনন্দ ফুটে উঠছে চোখে মুখে। আকাশে তারাগুলো চকচক করছে। প্রকৃতি যেন একটি নিস্তব্ধ সঙ্গীত বাজাচ্ছে, যা রাতের শান্ত পরিবেশকে আরও মুগ্ধকর করে তুলছে। হালকা বাতাসে তার শাড়ির আঁচল এদিক ওদিক ঢেউ খেলছে, যেন রাতের সুবাসের সাথে মিশে যাচ্ছে। তার চোখ দুটি ঝলমল করছে জ্যোৎস্নার সাথে, তা যেন এক অদ্ভুত মাধুরী ছড়িয়ে পড়েছে। 1 কাপ কফি ও 1 কাপ চা হাতে ইফতি যখন ছাদে প্রবেশ করল, বাতাসে তীক্ষ্ণ পুরুষালী পারফিউমের গন্ধে অরিনীর চোখ বন্ধ করে বড় করে শ্বাস টানল। এই সুন্দর পরিবেশে প্রকৃতির সাথে মিলেমিশে তার উপস্থিতি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, একটি সুন্দর রাতের গল্পের অংশ, যেখানে তাদের কথোপকথন ও মধুর স্মৃতিগুলো রাতটায় ছড়িয়ে পড়বে। ইফতি এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো। হাতের চায়ের কাপটা অরণির দিকে এগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছি।
অরণি আরও চোখে তাকালো ইফতির দিকে। তারপর, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? অরণি হেসে বলল, বিশ্বাস না হওয়ার মতো না। চাঁদের আলোয় গাছের শুকনো পাতাটিকে অসম্ভব স্নিগ্ধ দেখায়। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া অন্য কিছু তখন করতে ইচ্ছে করে না। ইফতি কার্নিশ থেকে অপরাজিতা ফুল ছিঁড়ে এনে অরণির কানে গুঁজে দিয়ে ফোন বের করে বলল, একটা ছবি তুলি? ঠিক আছে। অরণি তাকাতে ইফতি ফোনের ক্যামেরা অন করে বলল, এমন সুন্দর তুমি আর চাঁদ একসাথে ছবি না তুললে পাপ হবে। অরণি হাসলো, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ইফতি, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ইফতি সময় নিয়ে অরণির দিকে তাকালো। অরণি মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি। সারাদিন মুখে দুশ্চিন্তার ছাপ থাকে, কাজের চাপ থাকে, আর রাতে শেষান্তে এসে সে সামান্য নিশ্চিন্ত হয়। তাই দিনের অন্যান্য সময়ের তুলনায় এই সময় তাকে আরও স্নিগ্ধ দেখায়। তার উপর যখন চাঁদ স্বয়ং অরণিকে সাজাতে নিজের আলো দেয়, তখন সে যেন আরও মোহময়ী হয়ে ওঠে। সোনামুখী রূপালী চাঁদের আলোয় অরণি এদিক ওদিক তাকে মুচকি হাসল। ইফতি তা দেখে বলল, আমার কাছে ভালোবাসা মানে অনুভূতি কেবলই। তবে আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমাকে ভালো রাখতে আমি অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল অরণি। ভালোবাসেন? অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত? ইফতেও হাসল, মাথার পেছনের চুলে হাত বুলিয়ে বলল, ভালোবাসাটাও অনিচ্ছাকৃত। এখন যে বললাম তাও অনিচ্ছাকৃত। তোমার প্রতি আমার সব ধরনের আকর্ষণ অনিচ্ছাকৃত। শেষমেশ জানতে এসে তোমাতে ডুবলাম। অনিচ্ছেদের শীর্ষে তা। অরণি তাকালো ইফতির দিকে। চোখ মুখে তার অজানা এক আভা, প্রচণ্ড লোভ তার ভালোবাসা পাওয়ার। তাই ইফতিকে সে না চাইলেও তার মন চেয়ে বসেছে। ইফতিকে সে ভালো না বাসলেও তার মন ভীষণভাবে তার দিকে ঝুঁকছে প্রতিনিয়ত। তার মন স্বার্থপরের মতো কাজ করছে। ভালোবাসার আকাঙ্ক্ষায় সে ভালো না বেসেও এক পুরুষের সান্নিধ্য চাইছে। সবসময় পুরুষ জাতিকে ঘৃণা করে আসা অরণি নামের মেয়েটা এই নির্দিষ্ট পুরুষকে ভালোবাসতে উঠে পড়ে লেগেছে। যেন ভালোবাসা আনতেই হবে, জোর করেই হোক সে আনবেই। অকস্মাৎ অরণির চোখে অন্য এক দ্যুতি খেলে গেল। থমথমে গলায় সে বলল, আপনি প্রস্তুত ইফতি? ইফতিও আটকালো এই প্রশ্নটায়। অরণি কিসের প্রস্তুতির কথা জিজ্ঞেস করছে তা বোঝার মতো মানসিকভাবে যথেষ্ট বিকশিত সে। অথচ এই প্রশ্নের উত্তরে হ্যাঁ আমি প্রস্তুত ধরনের উত্তর অরণির মনে ভালো কোনো প্রভাব ফেলবে না। সে সময় নিয়ে বলল। ইফতি থামলো, ফের বলল, আর তুমি? প্রেমের প্রতি আমার আগ্রহ নেই, বিয়ের প্রতি আরও না। অথচ নিয়মমাফিক দুটোই মানুষ করে, না পারলে অন্তত একটা করে। নিজের কথাগুলো আমি জানিয়েছি, আপনার থেকেও শুনতে চাই। মনের সাথে যদি ইচ্ছে ও চিন্তাভাবনাও মিলে যায় তবে আমি শর্ত সাপেক্ষ বিয়েতে এগোতে চাই। এতক্ষণ অবধি সবটা ঠিক থাকলো। এ পর্যায়ে এসে ইফতির কপাল কুঁচকে এলো। সে জিজ্ঞেস করলো, কেমন শর্ত? সম্পর্কহীন অবস্থায় সম্পর্কে জড়ানোর মুহূর্তে অরণি সরাসরি বৈবাহিক প্রস্তাবনা রাখল, তাও শর্ত জুড়ে। ব্যাপারটা অত্যন্ত অবাক করার মতো। অন্য কোনো ছেলে হলে কেমন প্রতিক্রিয়া দেখাতো জানা নেই, তবে ইফতির কাছে এখনও খুব অস্বাভাবিক লাগছে না। অথচ অরণি যেন চাইছে ইফতি প্রচণ্ড অস্বাভাবিক অনুভব করতে করতে হতবিহ্বল অবস্থায় হা হয়ে দাঁড়িয়ে থাকুক। তাই বলল, বিয়ে যদি হয় তবে বিয়ের পর আমরা দুজন আলাদা থাকব। আপনি আপনার বাবার কাছে, আমি আমার মায়ের কাছে। অবিলম্বে ইফতি বলে উঠল, এ কি অলক্ষণে কথা অরু? হো হো শব্দে হেসে উঠল অরণি। রসিকতা করলাম আপনার সাথে। আপনার ফিরতি চিঠি পাওয়ার পরেই আমি আমার শর্তগুলো রাখব। এর পরেরটা আমাদের দুজনের মিউচুয়াল ডিসিশন হবে, বোঝা গেল? ইফতি আগের চেয়েও বেশি অবাক হলো। থমথমে গলায় বলল, রসিকতা? সিরিয়াসলি? অরণি আরেক দফা হাসল ইফতির প্রতিক্রিয়া দেখে। জি, আপনার এই বিস্মিত মুখটা দেখতে সুন্দর লাগে। এই অসম্ভব স্বস্তিদায়ক হাসিটাতে কী ছিল জানা নেই, তবে ইফতি অন্যত্র তাকাতে পারেনি আর। নিষ্পলক দেখে গেছে যেন পলক ফেলাটা ও দোষীর দেখাবে। অরণি বেশ কিছুক্ষণ পর বলল, চা ভালো বানাতে পারেন, ধন্যবাদের জন্য। এখন ঘুমোনো উচিত, আর একটু পরে ফজরের আজান দিয়ে দেবে। অথচ মনে হলো রাত শুরু হয়েছে একটু আগেই। অরণি চোখে হাসল। আপনার সাথে আমার সময় ভালো কাটে, একই ব্যাপারটা আমার সাথেও ঘটে। সেই রাতের আলাপন ওখানটাতেই থেমেছিল। এর 4 দিন পর ইফতির কাছ থেকে চিঠি এলো তার। ইফতি লিখেছে, অরণি, 1 বছরের চেনা জানা হুট করে ভালো লাগা, পরে এক মধ্যরাতে ঘুম ভাঙা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে যখন তোমার ভাষা ভাষা মুখটা কল্পনা করলাম, ভীষণভাবে টের পেলাম আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ভালো না বাসলে কেউ কাউকে অর্থ জাগ্রত অবস্থায় এতটা আপন ভাবে না। আমার কাছে ভালোবাসা মানে ভালো থাকা, ভালো রাখা। কাজে মন থেকে অবশিষ্ট সকল ভীতি মুছে ফেলো, আমি তোমাকে ভালো রাখবো। তোমার ধারণা সব পুরুষই এক হয়, তারা ঠকায়। যদি বলি একই ধারণা আমারও আছে মেয়েদের ক্ষেত্রে, আমিও তো ঠকিয়ে এসেছি। প্রথমে মায়ের থেকে, এরপর প্রাক্তনের কাছে। সব মেয়েরা সয়ে থাকে না অরু,
কেউ নিজের সুখের আগে পেটের সন্তানকেও দেখে না। কেউ তো 4.5 বছরের প্রেমিকের সাথে চিট করতেও দ্বিধা করে না। জীবন থেকে পাওয়া ঠকে যাওয়ার ভয়ে যে পিছিয়ে গেছে, তার সামনেই স্বর্গ ছিল। কে জানে, হয়তো আমার সুখ তুমি স্রষ্টা যতটা দেন তার চেয়েও চমকপ্রদ কিছু বহুগুণে ফিরিয়ে দেন। আমার চমকপ্রদ কিছু তুমি নও, এর গ্যারান্টি আমি কি করে দেই বলো? কাজেই আমার এগোতে ভয় নেই, তুমিও ভয় রেখো না। তুমি চিঠির উত্তর চিঠিতে চেয়েছিলে, তো শোনো। তোমার 5.5 পৃষ্ঠার চিঠির উত্তরে একটি বাক্য, আমি তোমাকে এখনও চাই, এরপরেও চাই, শেষ অবধি চাই। আমাদের একটাই জীবন, একটাই মরণ। এক জীবন এক মরণ, সব কিছুর জন্য কেবল তোমাকে চাই। ঘুম ভাঙা সকালে তোমাকে পাশে চাই, বিকেলে চায়ের আড্ডায় মুগ্ধ নয়নে তোমার ভীষণ শখের শ্রোতা হতে চাই। রাত বিরেতে শহরের রাস্তায় ঘোরার জন্য তোমাকে চাই। আমার একটা আকাশ আছে আধারে আচ্ছন্ন, সেই আকাশের একমাত্র চাঁদ রূপে তোমাকে চাই। তোমার রাগ অভিমানের দায়িত্ব নিতে চাই, তোমাকে নিজের করে চাই, তোমাকে নিজের দাবি করতে চাই, ভীষণভাবে তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। হয়তো তুমি, নয়তো অন্য কেউ নয়। এমন এক পর্যায়ে বসে আমি তোমার মুখের গাম্ভীর্যের কল্পনায় আরও একবার প্রেমে পড়ে গেলাম। তোমারই কি সাংঘাতিক অবস্থা আমার! তুমি কি বুঝতে পারছো? এরপরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি করো, তোমার জন্য আছি সব সময়। ইফতেখার মাহমুদ। অরণি কতবার যে চিঠিটা পড়লো তা হিসেব করার মতো নয়। সে থামছে, পড়ছে, আবার থামছে, শেষ হচ্ছে, শুরু থেকে ফের শুরু করছে। চিঠির প্রতিটা বাক্য, প্রতিটি শব্দ আর শেষাংশের ওই তোমাকে চাই। অরণির মনে হচ্ছে সে এক অন্য ভুবনে আছে এখন। নয়তো এইসবই বা কী হচ্ছে তার সাথে। বুকের ভেতর ড্রিম ড্রিম বাজছে তার। নিঃশ্বাসের বেগ ঘন হচ্ছে, এলোমেলো শ্বাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর চিঠিটা সে ডায়েরির ভাঁজে রাখলো। উঠে পড়লো বারান্দা থেকে। ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে আসতে দেখলো ওয়াশরুম থেকে আয়েশা বেরোচ্ছে। মায়ের কাছে এগিয়ে গেল অরণি। ঘুমোনি? আয়েশা কিঞ্চিত মাথা হেলে বলল, ঘুম ভেঙে গেল। চা খাবে? আচ্ছা। অরণি দ্রুত 2 কাপ চা বানিয়ে মাকে নিয়ে ছাদের অংশটায় চলে গেল। আয়েশা ওপরের সিঁড়িতে বসলো, অরণি 2 সিঁড়ি নিচে বসলো। এতক্ষণে অনেকটা শান্তি পাচ্ছে অরণি। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য অস্থিরতা, সব কিছু উলটপালট লাগছিল। শব্দ তো নয়, এক একটা যেন ধারালো তলোয়ার। আবারও যখন উত্তেজিত হয়ে উঠেছিল অরণি, আয়েশা বলে উঠল, কেমন আছিস মা? অরণি অপ্রস্তুত হলো, ফট করে তাকালো আয়েশার দিকে, জোরপূর্বক হেসে বলল, ভালো আছি মামনি। তো তুমি? ভালো আছি। আয়েশা বেখেয়ালি হলো, দূরে কোথাও দৃষ্টি স্থির রেখে বলল, এবার বয়স কত যেন পড়ল তোর? 21 না? অরণি শোধন করে বলল, 23 বছর মামনি। কিসে পড়ছিস? MBA করছি। কপাল কোচকালো আয়েশা। অরণির দিকে তাকাতেই কোচকানো কপাল শিথিল হলো তার। দ্বিধান্বিত গলায় শুধালো, আসলেই? হ্যাঁ। অরণি বুঝতে পারল তার মা তার ব্যাপারে ঠিকঠাক জানে না। সারা জীবন সংসার ধর্ম পালন করে আসা আয়েশা সেভাবে অরণির জীবন নিয়ে আগ্রহ দেখায়নি কখনো। পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছিল। অথচ বেশিরভাগ বাঙালি মায়েরা ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে তফাৎ করতে পারে না। কেউ সীমাবদ্ধতার গণ্ডি এঁকে দেয় ছোট্ট করে, কেউ তো ছেড়েই দেয়। অরণি হতাশাজনক শ্বাস ফেলল। আয়েশা জিজ্ঞেস করলো, প্রেম করিস? ভরকালো অরণি। এমন এক প্রশ্ন এই 23 বছরের জীবনে সে শুনতে পায়নি কখনো কারো কাছ থেকে। অথচ মা কি অনায়াসই না করে ফেলল? অরণি থেমে থেমে উত্তর দিল, না মামনি। মিথ্যে বলছিস? না, তোমাকে মিথ্যে বলি না। ইফতির সাথে তার প্রেমের সূচনা এখনো হয়নি। কাজে বলে লাভ নেই। তবুও অরণির মনটা কেমন খসখস করতে লাগলো। বলা উচিত কি বিষয়টা? আয়েশা চায়ের কাপটা একপাশে রেখে বলল, কাউকে পছন্দ হয়? এবার আর অস্বীকার করল না অরণি। আমি চিনি। হ্যাঁ। ইফতি? ইফতিকে? ভাবল আয়েশা। পরক্ষণে শুধালো, বাড়িওয়ালার ছেলে? বিয়ে করবি ওকে? হয়তো হ্যাঁ, হয়তো না, জানি না ঠিক। কেন জানিস না? ভালো ছেলে তো। ভালো। আয়েশা নরম হলো খুব। তাকিয়ে রইল অরণির দিকে। অরণি নিজের মাথাটা আয়েশার কোলে রেখে সামনে তাকিয়ে রইল। আয়েশা ওর মাথায় চুলে বিলি কাটতে কাটতে বলল, তোর মন কি চায়? মনের সাথে আমার সংযোগ নেই মামনি, তাই সে কি চায় জানতে কষ্ট হচ্ছে। খুব বুঝতে পারলো এমন একটা প্রতিক্রিয়া দেখিয়ে আয়েশা বলল, ও। আরও অনেকটা সময় কেটে গেল। চুলে হাত বুলিয়ে দেওয়ার কারণে অরণি অসম্ভব শান্তি পাচ্ছে। সকল দুশ্চিন্তা আপাতত তার নাই হয়ে গেছে। ঘুম ঘুম পাচ্ছে। মিষ্টি মোলায়েম বাতাসে চোখ দুটো লেগে আসতে আয়েশা বলা শুরু করলো, আমার জন্মের সময়ই আমার মা মারা যায়। ভাইয়া আর বাবা মিলে আমাকে বড় করে অনেক যত্নের সাথে। বুদ্ধি হওয়ার পর যতটুকু মনে আছে, আমি বেশ সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে ছিলাম। সব কিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। বাড়িতে তাহেরা নামে এক খালা ছিল।
আমার দেখাশোনা করার জন্য। তাকে তাহমা বলতাম ছোটবেলায়। খুব আদর করতেন আমাকে, আমাকে নিয়ে খেলতেন, গল্প বলতেন। রোজ রাতে বাবা আমাকে আর ভাইয়াকে গান গাইয়ে ঘুম পাড়াতেন। মায়ের অভাব বুঝতাম না আমি। ভাইয়া আমার চেয়ে 6 বছরের বড় ছিল, তাই বাবার মতোই আদর করতো আমাকে। স্কুলে ভর্তি করে দিল বাবা আমাকে। সকালে বাবা দিয়ে আসতো আমাদের দুজনকে, বিকেলে তাহমা নিয়ে আসতো। ছোটবেলা থেকেই বাবা আমাকে আর ভাইয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। প্রতি সাপ্তাহিক ছুটিতে আমাদের ঘোরাঘুরি হতো। কত কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি। আমার বয়স তখন 12 কি 13 বছর। বাবা ভাইয়াকে নিয়ে একটা কাজে বের হয়। তাহমা আমার সাথেই থাকে সেদিন। রাতে প্রচণ্ড জ্বর আসে। বাবা কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও রাতে থাকতো না। অথচ সেদিন ফিরলই না। শুধু সেদিন না, আর কখনোই ফিরল না। সকালে দুটো লাশ আসে। হাইওয়েতে কার অ্যাক্সিডেন্টে স্পট ডেথ আমার বাবা আর ভাইয়ার। আমি জ্বরাক্রান্ত অবস্থায় শুধু এটুকুই দেখিয়েছিলাম, বাবার মাথা থেতলে গেছে, ভাইয়ার হাত ছিঁড়ে গেছে। দাফনের সময় আমি নাকি জ্বর বেড়ে যাওয়ায় সেন্সলেস হয়ে গেছিলাম। এরপর হসপিটালে ছিলাম 1 সপ্তাহ। সব সময় ভয় হতো, কান্না করতাম। চারপাশে কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, ভাইয়া নেই। সব সময় ভাইয়া আর বাবার মুখটা দেখতে পেতাম। ওই ভাঙাচোরা মুখ। আল্লাহ, কি ভয়াবহ ছিল মা। আমার শরীরের অবস্থা দিন দিন বিগড়ে যাচ্ছিল। সুস্থ হতে আরও সময় লাগলো। শারীরিক সুস্থতা এলেও মানসিকভাবে তখন আমি ভীষণ অসুস্থ। ডিসচার্জের সময় মামা মামিরা এলো আমাকে নিতে। তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। এরপর আর কখনো আমার বাড়িতে আমি যাইনি। কেন যাইনি বিষয়টা তখন জানি না। আমার মামা মামিদের সঙ্গ ভালো লাগতো। ও বাড়িতে তো কেউ নেই, যাওয়ার ইচ্ছেও তাই দেখায়নি। বছর পরে জানতে পারলাম বাবা সব সম্পত্তি নাকি চাচাদের দখলে চলে গেছে। কিভাবে গেছে, কি হয়েছে তখনও জানি না। বয়স 13-14 তখন মাত্র। আগ্রহ দেখায়নি। মামা আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল। ওই ট্রমাতে এমনিতেই আমি সারাক্ষণ ভুগতাম, অসুস্থ হয়ে পড়তাম। মাধ্যমিক টপকাতে টপকাতে আমার 18 বছর বয়স হয়ে গেল। বিয়ের প্রস্তাব এলো একটা ভালো ঘর থেকে। মামা মামি খুশি মনেই আমাকে বিয়ে দিয়ে দিলেন আমজাদের সাথে। বিয়ের পর আমি প্রতিপদে অবাক হতে লাগলাম। বাবার কাছে ননির পুতুলের মতো বড় হওয়া আমিটা কাজের মেয়ের মতো খাটছি এখানে। নিজের সংসার, নিজের কাজ, তাই ব্যাপারটাকে আমলে নিতাম না। অথচ যখন দেখতাম অন্য জায়গা পায়ের ওপর পা তুলে বসে আমাকে হুকুম করছে, তখন বিষয়টা বুঝে আসতো আমার। আমি দিন দিন নিশ্চুপ হয়ে যেতে লাগলাম। আমজাদের সাথে বিয়ের প্রথম কয়েকটা মাস কিভাবে যেন কিছু না বুঝে চলে গেল। 4র্থ মাসে প্রেগনেন্ট হলাম আমি। তুই হলি। আমার সুখ, আমার শান্তি। 12-13 বছর বয়সে যে শান্তিটা হারিয়েছিলাম তোর মাধ্যমে ফিরে পেলাম। দুঃখ আর আমাকে ছুঁতে পারল না। অথচ সুখ সাময়িক। আমি আর কনসেপ্ট করতে পারি না, শুধু মিসক্যারেজ হয়ে যায়। এদিকে সবাই ছেড়ে দাও ছেড়ে দাও বলতে বলতে আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। অনেক অনেক চেষ্টার পর বিয়ের 6 বছরের মাথায় আমি প্রেগনেন্ট হই আবারও। জানলাম ছেলে বাবু, সবাই কি খুশি। অথচ সেই খুশিও আমার টিকল না। আবারও বাচ্চা নষ্ট হয়ে গেল। এরপর আর হলো না। শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হতে লাগলাম ক্রমাগত। ছোট জায়ের যখন প্রথম ছেলে সন্তান জন্মালো, আমি যেন সংসারের সবচেয়ে অবহেলিত প্রাণী হয়ে গেলাম। অথচ আমার জানা মতে জীবদ্দশায় এমন কোনো পাপ আমি করিনি যে স্রষ্টা আমাকে সংসারস্বরূপ জাহান্নাম দেখিয়ে দেবেন। আমার স্বামী আমার সব কিছু কেড়ে নেয়। আমার অধিকারটুকু পর্যন্ত আমার জন্য অবশিষ্ট রাখে না। বিয়ে করে। আমার সব সয়ে থেকে যাওয়া এই সংসারটিতে 23 বছরের সকল এফোর্টকে এক নিমিষে অযথা প্রমাণ করে দেয়। অরণি নিশ্চুপ হয়ে শুনে যায় সবটা। এখানকার 90% তার অজানা ছিল। মা কখনো এসব তাকে বলেনি। আজ কেন বলল? হয়তো মনের ভেতর চাপা পড়া কথাগুলো বেশ ভারী হয়ে উঠেছিল বলেই অরণি দীর্ঘশ্বাস ফেলল। আয়েশা আবারও বলা শুরু করলো, মা, সংসার জীবনটা বেশ কঠিন। মানিয়ে নিতে শিখতে বলবো না আমি তোকে। তোকে শুধু এটুকুই বলবো, জীবনের চলার পথটা তখনই মসৃণ হবে যখন দেখবি সঙ্গী তোর গুরুত্ব বোঝে। তাড়াহুড়ো করিস না এ ব্যাপারে। সময় নিয়ে নিজেকে বোঝ, বিপরীত ব্যক্তিকে বোঝ। আমার ওরু সব বোঝে। সে ঠিক বুঝে যাবে সে কোথায় ভালো থাকবে, ঠিক না? অরণি ছোট্ট করে বলল, আমি খুব ভাবি তুই না থাকলে আমার জীবনটা কেমন হতো। হয়তো বাস্তবই না আমি। আল্লাহ সবাইকে বাঁচার জন্য একটা না একটা কারণ ঠিকই দিয়ে রাখেন। আমারটা তুই শোনা। ঘুম পাচ্ছে মা? অল্প। রুমে চল, ঘুমাবি? না, এখানে থাকতে ভালো লাগছে। আচ্ছা। আয়েশা অরণ্যের মাথায় হাত রেখে ফের বলল, চুলের যত্ন নিস না? সময় হয় না। আমি আছি তো। তাহমা আমাকে একটা তেল বানিয়ে দিয়েছিল ছোটবেলায়, আমার মনে আছে। আমি তোকে বানিয়ে দেব, কেমন? আচ্ছা। তোর জন্য অন্তরটা পড়ে খুব মা। অরণি নড়ে চড়ে বসল। চিন্তা করো না মামুনি, আমি ভালো আছি। দুশ্চিন্তা হয় তবুও তোকে আমি সুন্দর একটা জীবন দিতে পারিনি। আমি মা হিসেবে কেমন যেন।
বেশি ভাবছো তুমি মামুনি। আর ভেবো না, জীবন সবসময় সবভাবেই সুন্দর। যতবার হোঁচট খাবো ততবার উঠতে শিখবো। তুমিই বলো, সুন্দর না? প্রশ্নটা করে অরণি তাকালো আয়েশার দিকে। তার চোখ দুটো জলে টইটম্বুর, এক ফোঁটা গড়িয়ে পড়লো। অরণি আটকালো না, আয়েশাকে কাঁদতে দিল। এরপর দুটো দিন অরণির বেশ ব্যস্ততায় কেটে গেল। মধ্যরাতে যখন বারান্দায় বসে ল্যাপটপে ডুবেছিল, ফোনে টেক্সট এলো তার। প্রচণ্ড মাথা যন্ত্রণায় চোখ দুটো কুঁচকে এলো। ফোন হাতে তুলে দেখতে পেল ইফতি টেক্সট করেছে। ম্যাডাম, বিজি খুব? অরণি রিপ্লাই দিল, কিছুটা। প্রেশার যাচ্ছে? প্রেশার যাচ্ছে না ঠিক, নিজ থেকে নিচ্ছি। আমাদের সমাজে এমনিতেই মেয়েদের কাজ টাজ করা নিয়ে আজে বাজে নানান কটূক্তি এখনও লোকে করে থাকে। তার উপর আমি করছি ডিজিটাল মার্কেটিং। কাজ নিয়ে যথেষ্ট ডেডিকেটেড ছিলাম বলে এ পর্যায়ে এসে মামনিকে একটা যথেষ্ট স্বাচ্ছন্দ্যের লাইফ দিতে পারছি আমি। এ নিয়ে লোক আরও বাজে বাজে কথা বলছে। নিচতলার এক আন্টি আসতো মামনির কাছে আড্ডা দিতে। তিনি এলাকায় ছড়িয়ে বেরিয়েছেন আমি নাকি দেহ ব্যবসা করে সংসার চালাই। কতটা বৃষ্টি শোনাচ্ছে টের পাচ্ছেন? তাই কিছু জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছি। ভাইবা আছে কদিন পর, তাই একটু প্যারা নিতে হচ্ছে এখন। টেক্সটটা আসার পর ইফতি থেমে থেমে পুরোটা পড়ল। দীর্ঘশ্বাস আসে তার। মেয়েটার জন্য মনটা আরও কোমল হয়ে ওঠে। মাঝে মাঝে তো ভীষণ ইচ্ছে করে শক্ত করে মেয়েটাকে বুকের ভিতর নিয়ে রেখে দিতে, খুব যত্নে রাখতে, খুব ভালোবাসতে। দুনিয়াদারি বোঝার দরকার নেই তার। অথচ ইফতি অপারক এক আকাশ সমান দায়িত্ব অরণির কাঁধে। সময় নিয়ে টাইপ করলো ইফতি। বুঝলাম, কিন্তু এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে না? সমস্যা নেই, অভ্যস্ত আমি। সেটাও বুঝলাম। ঘুমোচ্ছ কখন? ঠিক নেই ইফতি, 3 দিন ধরে খাওয়া ঘুম ঠিকঠাক হচ্ছে না, খুব ক্লান্ত লাগছে, শরীর টানছে না। ছোট্ট একটা ব্রেক নেবে? নেওয়া দরকার সম্ভবত। অরণি পরপর আরও দুটো টেক্সট করলো। আধা ঘন্টার একটা ব্রেক রিফ্রেশমেন্টের জন্য নেওয়াই যায়, তাই না? কি বলেন? নেওয়া যায়। ছাদে আসো তবে। আপনি বাসায় আছেন? ইফতি এ পর্যায়ে হেসে উঠল। ম্যাডাম নিচে তাকান, বারান্দাতেই আছি আমি। অরণি কোলের কুশলটা টেবিলের উপর রেখে উঠে পড়ল। ঝুঁকে দাঁড়ালো রেলিং ধরে। ঠিক নিচে ইফতি সোফায় হেলান দিয়ে রেলিংয়ের উপর পা তুলে বসে আছে, তাকিয়ে আছে এদিকে। অরণিকে দেখে একগাল হেসে বলল, হোয়াটসঅ্যাপ ম্যাডাম, চা খাবেন? জবাবে এক সুমিষ্ট হাসি দ্বারা অরণি বলল, কেন নয়। ইফতি চা আর কফি নিয়ে ছাদে চলে এলো। অরণি সাদা গোল জামা আর অলিভ কালারের প্লাজো পরে দাঁড়িয়ে আছে। আর চাঁদের আলো নেই একদমই। দূরের স্ট্রিট লাইটের আলোয় অরণিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইফতি পাশাপাশি দাঁড়ালো। বরাবরের মতোই চায়ের কাপটা এগিয়ে দিল অরণির দিকে। অরণি প্রশস্ত হেসে কাপটা নিয়ে বলল, আপনার হাতের চা মানে অমৃত ইফতি। কি দারুণ বানান। নির্ঝঞ্ঝাটে যে কোনো চাখর মেয়েকে পটিয়ে ফেলতে পারবেন কেবলমাত্র 1 কাপ চা খাইয়েই। আপনি পটে যান ম্যাডাম, তাতেই জন্ম সার্থক হয়ে যাবে। জবাবে হাসলো অরণি কেবল। কিছু বলল না ইফতি। ফের বলল, কেমন আছো এখন? চোখ বুঝলো অরণি। অধর প্রসারিত এক ছোট্ট হাসিতে বলল, নিশ্চিন্ত। আপনার কাছে আমার সকল দুশ্চিন্তাধারা বাধা পড়ে যায়, অশান্তিগুলো নাই হয়ে যায়। আপনি আমার অভ্যেস খারাপ করে ফেলেছেন ইফতি। এত এত ক্লান্তির মাঝে এক টুকরো স্বস্তির জন্য আপনাকে আমি সারাটাক্ষণ খুঁজে ফিরি। খোঁজার প্রয়োজন কোথায়? আমি তো আছি, এই তো হাতের নাগালে, মনের সবচেয়ে কাছে। অকস্মাৎ হৃৎপিণ্ডটা বেশ লাফিয়ে উঠল অরণি। সচকিত হয়ে তাকালো ইফতির দিকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ করে তাণ্ডব চালাতে থাকা হৃৎপিণ্ডটা অনিয়ন্ত্রিত এখন। সেভাবে জিজ্ঞেস করলো, শেষ অবধি থাকবেন? মৃত্যুর আগ অবধি থেকে যাব তোমার হয়ে। অরণি ছাদ থেকে ফিরে যখন বারান্দায় এলো তখন বেশ নিশ্চিন্ত মনে সে ছিল। সকল জাগতিক দুশ্চিন্তা, কষ্ট, বাইরের মানুষের উদ্ভট কথাবার্তা থেকে মুক্ত তখন। এসে হাতের কাজগুলো ধরল। অথচ সুখ সাময়িক। অরণির কপালে এসব সয় না। ইফতি নামক লোকটা যখন আসে, বোঝায় তুমি আমার জীবনে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ, তখন অরণি শান্তি পায়। তার মনে হয় কেউ তো আছে যার সময় ও সুখের একচ্ছত্র আধিপত্য কেবলই তার। তখন তার পৃথিবীটা নেচে ওঠে। অথচ সেই পুরুষটার নজরের বাইরে এলেই বুকের ভিতর শুরু হয় অসুখের উৎপাত। এই তো হাঁসফাঁস লাগছে এখন। বুকের ভেতরটা কেমন করছে, অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা বিগত কিছুদিন ধরেই সে অনুভব করছে। কেমন যেন অদ্ভুত, অস্বস্তিকর। মনে হচ্ছে কিছু একটা হারাতে চলেছে সে। আরও বাজেভাবে সে এই জীবন জুতে হারতে চলেছে। আর কাজে মনোযোগ দিতে পারল না। ডাইনিংয়ে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পুরোটা শেষ করলো। তখন বাজে রাত 3:30। সে ফিরে এলো বেডরুমে। ডিম লাইটের আলোতে অস্পষ্ট দেখা যাচ্ছে সব। বিছানার একপাশে ঘুমোচ্ছে আয়েশা। অরণি অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তার ঘুম আসছে না, অথচ ঘুম জরুরি। এই অদ্ভুত পরিস্থিতিতে এসে এক টুকরো স্বস্তির জন্য অরণি উঠে একটা স্লিপিং পিল নিয়ে ঘুমোতে গেল। আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো অরণি অচেতন ভুবনে। একটানা 6.5 ঘন্টা ঘুমোলো সে। সকালে উঠে মেয়েটা টের পেল সে নিজের প্রাণের চেয়েও প্রিয় মামনির লাশের সাথে এতক্ষণ পরম নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছিল। গতরাতে ঘুমের মধ্যেই তার মা মারা গেছে।
অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল অরণি। যাকে ঘিরে তার পুরো পৃথিবী ছিল, নিষ্ঠুর এই পৃথিবীতে তাকে একা রেখে এসে চলে গেল। লাশের পাশে বসে কাঁপা কাঁপা হাতে কল লাগালো অরণি ইফতিকে। ইফতি রিসিভ করতে অরণি অপ্রকৃতস্তর মতো বলে উঠল, আমার মা মরে গেছে। আল্লাহ, কার অভিশাপ লাগলো আমার উপর। গোটা 1 সপ্তাহ হয়ে গেল আয়শা চলে যাওয়ার। অরণি একদম নিশ্চুপ হয়ে গেছে। মাকে যতক্ষণ সামনে পেয়েছে সে দেখেছে, কোনো শব্দ করার ক্ষমতা পায়নি আর সেদিন। তারপর মা চলে গেল। অরণির পুরো দুনিয়া যেন এক নিমিষেই থমকে গেল। এসব তো হওয়ার কথা ছিল না, এসব তো ভাবেইনি। সে ভেবেছিল মাকে কিভাবে ভালো রাখা যায়, কি করা যায় ভবিষ্যতে। মা সেদিন বলেছিল আগে বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। অরণি তখনই ভেবে রেখেছিল এখন থেকে প্রতি উইকেন্ডে মাকে নিয়ে ঘুরতে যাবে সে। অরণির নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন। এই বাড়ির প্রতিটা দেয়ালের দিকে তাকালেই কেমন ডুকরে কান্না পায়, মাথাটা ভার হয়ে আসে। যেদিন ও বাড়ি থেকে মায়ের হাত ধরে চলে এসেছিল সেদিন তো কত কিছুই ভেবেছিল। এখন জীবন সুন্দর হবে, গোছানো হবে, কই কি হলো এসব। অরণির চারপাশে তাকালো, কেউ নেই। আচমকা কল আসে ফোনে। জড়সড়ো হয়ে বসে থাকা অরণি আতকে ওঠে শব্দে। তারপর ফোনটা হাতে নেয়, কল রিসিভ করে। ইফতি জিজ্ঞেস করে, কি করছো? অরণি থেমে থেমে বলে, কিছু না, আমি খাবার রেখে এসেছিলাম, খেয়েছো? না। দুপুর হয়ে গেল তো, খাওনি? হুম। ইফতি কোমলভাবে বলল, না খেয়ে থাকলে কিছু হবে? তোমার মা ফিরে আসবেন? অরণি কান্না ভেজা গলায় বলল, না, তবে লক্ষ্য হয়ে খেয়ে নাও, আমি দ্রুত ফিরে আসবো। হুম। তনুজা কলেজ থেকে ফিরে সোজা অরণির ফ্ল্যাটে চলে এলো। যতটা পারে সে এখন অরণির সাথেই থাকার চেষ্টা করে। একটা শক্তপোক্ত মেয়েকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে যেতে দেখে সে নিজেও কিছুটা ভীত হয়ে আছে। মানসিক অবস্থা বেশ খারাপ অরণির। তার ধারণা অরণি যে কোনো সময় সুইসাইডাল অ্যাটেম্প্ট নেবে। এটা যাতে না করে তাই সর্বক্ষণ জীবন নিয়ে বিভিন্ন গল্প বলে যায় তনুজা। অরণি চুপচাপ শোনে, মাঝে মাঝে চোখ ভিজে আসে তার। এই তো এইভাবেই চলছে। ইফতি বিকেলের দিকে ফিরল অরণির কাছে। সকালে দেখে গেছিল যেভাবে বসে আছে এখনও সেইভাবেই বসে আছে। ইফতি ওর মুখোমুখি বসলো। পরনে একই কাপড় মেয়েটার। গোসলও করেনি। ইফতি জিজ্ঞেস করলো, খেয়েছো? অরণি খেয়াল করলো ইফতি এসেছে, ছোট্ট করে বলল, আমি বাথরুমে কাপড় গুছিয়ে রেখে আসছি, শাওয়ার নিয়ে নাও কেমন? আচ্ছা। ইফতি কাপড় রেখে এলো। অরণি শাওয়ার নিল আধা ঘন্টা ধরে। রুমে আসার পর ইফতি জিজ্ঞেস করলো, রাতে কি খাবে? কি বানাবো? জানি না। পরোটা? আচ্ছা, নাকি অন্য কিছু? অরণি তাকিয়ে রইল কেবল। ইফতি মেয়েটাকে এই গত 1 বছরের মধ্যে এতটা মলিন কোনোদিনই দেখেনি। যে মেয়ের দৃঢ় চাহনিতে সে বাধা পড়েছিল সেই মেয়ের উদাসীন দৃষ্টি তার বুকে কেমন কেমন যেন ক্ষত আঁকে, বলে বোঝানো যায় না। ইফতি রান্না করলো, তারপর অরণিকে মুখে তুলে খাইয়ে দিল। আরও অনেক গল্প করলো, নিজের জীবন নিয়ে যেভাবে চলছে তা নিয়ে বিভিন্ন রসিকতাও করলো। অথচ মেয়েটা নির্জীব যেন। রাতে ইফতি ড্রয়িং রুমেই থাকলো আর অরণির সাথে তনুজা ঘুমোলো। এইভাবেই দিন যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? ইফতি দীর্ঘশ্বাস আসে শুধু। অরণির দিকে তাকালেই বুকটা ফেটে আসে তার। এভাবে আরও কটা দিন কেটে গেল। ইফতি অফিসের একটা মিটিংয়ে ছিল। আচমকা তার কল বেজে ওঠে। কলটা অরণির। এই কয়দিনে অরণি নিজ থেকে একবারও কল দেয়নি, এই প্রথম দিয়েছি। কাজে ইফতির কাছে মিটিংয়ের চেয়ে গুরুত্বপূর্ণ এখন অরণির কল পিক করা। সে সবাইকে একটু অপেক্ষা করতে বলে মিটিং রুম থেকে বেরিয়ে গেল ফোনটা নিয়ে। কল রিসিভ করেই বলল, হ্যালো অরণি, কি করছো? ওপাশ থেকে ভেসে এলো অপরিচিত একটা আওয়াজ। সে জানালো অরণির অ্যাক্সিডেন্ট হয়েছে রোকেয়া সরণিতে। এখন পার্শ্ববর্তী একটা ক্লিনিকে আছে সে। কন্ট্যাক্টস লিস্টে তার নাম্বার ছিল বলে তাকেই কল করা হয়েছে। ইফতি যেন দ্রুত সেখানটায় চলে আসে। ইফতি এক মুহূর্তের জন্য থ মেরে গেল। মস্তিষ্কে ভেসে আসছিল অরণি ও শুধুই অরণি। পরক্ষণে সে ছুটে গেল ক্লিনিকে। সম্পূর্ণ সাদায় মোড়ানো একটা রুমের মাঝে রাখা বেডে অরণি বসে আছে। তার পরনে সাদা জামা, হাতে ও কপালে ব্যান্ডেজ করা। নিষ্পাপ চেহারা নিয়ে বসে আছে সে। ইফতি তার সামনে গিয়ে দাঁড়ালো। অরণি তাকালো চোখ তুলে। সাদা শার্ট ইন করে পরা ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে ইফতি। গলার কাছে বোতাম দুটো খোলা, স্লিভস ফোল্ড করা, আর মুখ অসম্ভব লাল হয়ে আছে। অরণিকে চুপ থাকতে দেখে ইফতি জিজ্ঞেস করলো, কি সমস্যা? পাল্টা প্রশ্ন করলো অরণি। কি এসব কি? বাড়ি এসেছো কেন? একা ভালো লাগছিল না বাসায়? আমাকে জানিয়েছিলে? একা কেন বের হয়েছ? অরণি মিনমিনে সরে বলল, এমনি ভেবেছিলাম ফুটপাত দিয়ে হাঁটবো একটু, রোড ক্রস করতে গিয়ে এই হলো। ওভারব্রিজ নেই। আশ্চর্য মেয়েলোক তো। আমি তোমাকে নিয়ে কতটা টেন্স থাকি ধারণা আছে তোমার? সরি। এখন তোমার সরি দিয়ে আমি কি করব? এই যে ব্যথা পেলে এগুলো সেরে যাবে? বকছেন? বকছি। অরণি মাথা নিচু করে ফেলল। কান্না পাচ্ছে তার। এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল হাতের পিঠে। ইফতি তা দেখতে পেল। এগিয়ে গিয়ে অরণির সামনে দাঁড়ালো। আলতো হাতে অরণির মাথাটা
নিজের বুকের সাথে চেপে ধরে নরম হয়ে বলল, আমি তোমাকে আগের মতো দেখতে চাই সোনা। এতটা নাজুক আমার ওরও একদমই না। সে তো বাঘিনী, অথচ প্রতিনিয়ত তোমার অসহায় মুখটা দেখে আমার ভেতরটা যন্ত্রণা হয়। তুমি বুঝতে পারছো না? অরণ্য ফুপিয়ে উঠল, ভেজা গলায় বলল, কিছুই তো আর আগের মতো নেই। আমার সবই তো গেল, কিছুই তো নেই আর। অরণ্যের আধারে আচ্ছন্ন মনের আসমানটায় যেন ফিনকি দিয়ে যাতে জ্যোৎস্না উঁকিয়ে দিল। এমনভাবে ইফতি বলে উঠল, আমি এখনও আছি, চলো নতুনভাবে সব শুরু করি। ইফতির বুকের মধ্যে থাকা অবস্থাতেই অরণ্য কেঁপে উঠল। সে কম্পন টের পেল ইফতি। পকেটে হাতড়ে নিজের ফোন বের করলো, কল লাগালো বাবাকে। সাদেক সাহেব কল রিসিভ করে বলল, কি অবস্থা বেটা? অলোকে? অবস্থা ক্রিটিক্যাল। কি হয়েছে? তোমার হবু বৌমা অ্যাক্সিডেন্ট করে মরতে বসেছিল। আমি বিয়ের আগে বিপত্নিক পুরুষ মানুষ হতে চাইছি না। ইফতি আগে অরণ্যের ব্যাপারটা সাদেক সাহেবকে বলে রেখেছিল। তিনি তখনই বলেছিলেন বিয়ে করে ওকে নিয়ে আসতে, কিন্তু ইফতির মন মানছিল না। এখনই বিয়ের প্রসঙ্গ তোলাটা কেমন যেন ছিল। সাদেক সাহেব চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছে অরণি, আল্লাহ জানে কয় লিটার রক্ত ক্ষয় করেছে, কপাল কেটেছে, হাতে ও পায়ে ছিলেছে। অরণি বলল, গায়ে রক্ত কম বেশি বের হয়নি। ইফতি নিজের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে বসে থাকা অরণ্যের দিকে শক্ত চোখে তাকালো। এরপর বাবাকে বলল, বাবা, বিয়ে করতে চাইছি। থতমত খেয়ে অরণ্য তাকালো ইফতির দিকে। ইফতি ওর চোখে চোখ রেখে বলল, এখন এবং এই মুহূর্তে হসপিটালে ব্যবস্থা করো তুমি, দ্রুত। সাদেক সাহেব হেসে বললেন, তোর দাদা তোর দাদিকে তুলে নিয়ে মসজিদে গিয়ে বিয়ে করেছিল। আমি তোর মাকে নিয়ে কাজে অফিসে বিয়ে করেছিলাম। তোর চাচা তোর চাচিকে রেস্টুরেন্টে বিয়ে করেছে। তোর চাচাতো ভাই ফোনে বিয়ে করেছিল। আর তুই হসপিটালে বংশের ধারা অব্যাহত রাখছিস? 1 ঘন্টার মধ্যে কাজী ও সাক্ষী সমস্ত সাদেক সাহেব ক্লিনিকে চলে এলেন। কিছু বুঝে আসার আগে ইফতেখার মাহমুদের সাথে আঞ্জুমান অরণির বিয়ে হয়ে গেল। যতবার অরণিকে কবুল বলতে বলা হয়েছিল ততবার সে ইফতির দিকে তাকিয়েছে। বেঁচে থাকার একমাত্র কারণ রূপে ইফতিকে সে কবুল করে নিল। ইফতি শুধু তাকিয়েছিল। সাদা কাপড় পরা, কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, ক্যানোলা স্যালাইন চলছে। এমন অবস্থায় তার বউ তাকে কবুল করছে। কি একটা অবস্থা বাপরে! বিয়েটা বিকেলে হলো। অরণিকে এক রাত থাকতে হবে এখানে, সঙ্গে ইফতিও থাকবে। অরণি খেয়াল করলো ইফতি ওর সাথে ঠিকভাবে কথা বলছে না, আগের মতো গল্প করছে না, কেমন যেন চুপ হয়ে আছে। রাতে তনুজা এসেছিল খাবার নিয়ে, কিছুক্ষণ গল্প করে চলে গেছে। যাওয়ার পর ইফতি মুখে তুলে খাইয়ে দিয়েছে, কিন্তু কোনো কথা বলেনি। অরণি নিজ থেকে বলল, রেগে আছেন ইফতি? ইফতি তাকালো অরণির দিকে। খাবার শেষ করে হাত ধুয়ে এসে পাশে বসলো। এরপর বলল, না, কথা বলছেন না যে? তুমিও তো বলছো না। আগে আমি কথা না বললেও আপনি বলতেন। আপনি বিয়ে হতেই পাল্টে গেলেন। কি বিষাক্ত কথা! ইফতি তাতে হেসে ফেলল। আমি ভাবছি ওরও আমাদের লাইফটা গোছানো দরকার। ব্যাচেলর তো থাকলামই কত বছর, এখন সাংসারিক হতে হবে। কাগজে কলমে এবার তোমার দায়িত্ব নিয়েছি। কি দায়িত্ব আমার আছে তা ভাবছিলাম। কিভাবে কি করলে তোমাকে আরও ভালো রাখা যায় এসব ভাবছিলাম। ও, কিছু কথা বলি, মন দিয়ে শুনবে, ঠিক আছে? বলুন। আমরা একটা মাত্র লাইফ পাই, তাই জীবদ্দশায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। কোনো কথা বলতে চাইলে বলে ফেলবো, মনের ভেতর রেখে দেব না। আমাদের সপ্তাহান্তের একটা বেলা আলোচনার জন্য রাখতে হবে। তখন আমরা সকল অভিযোগ একে অপরকে জানাবো। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করব। বিষয়টা এমন, ম্যাক্সিমাম বিচ্ছেদের মূল সমস্যা হলো তারা একে অপরের পয়েন্ট অফ ভিউটা দেখার চেষ্টাও করে না। ধরো, ছেলেটা ভাবছে মেয়েটা তাকে বুঝতে পারছে না, মেয়েটাও ভাবছে ছেলেটা তাকে বোঝে না। অতঃপর তারা দুজনেই একে অপরকে হার্ট করে কথা বলে, অথবা মনের সকল অনুভূতি চেপে রেখে বাইরে থেকে ডোন্ট কেয়ার ভাব দেখালো। তখন এক পর্যায়ে গিয়ে দেখতে পাবে লাভের লাভ হচ্ছে না, এই সম্পর্কে ভালোবাসা নেই, যেখানে সেখানে থেকে কি হবে? সে শান্তি বিচ্ছেদ। অথচ আমি তোমার সাথে গোটা 1 জন্মে সব স্বপ্ন পূরণ করতে চাই, বুঝলেন ম্যাডাম? অরণ্য মাথা নাড়ল। সে বুঝতে পেরেছে। ইফতি আবারও বলল, বার্ধক্যের শহর দেখতে চাই তোমার সাথে। তুমি তৈরি? রাতে অরণ্যকে মেডিসিন দেওয়া হয়ে গেল। ইফতি ওর বেডেই শুয়ে পড়ল। অরণ্য বুকে মাথা রেখে ঘুমালো। এত শান্তির ঘুম অরণ্য শেষ কবে ঘুমিয়েছে মনে নেই তার। তবে এটুকু বুঝতে পারছে সে, আগামী দিনগুলো পূর্ণিমার মতো সুন্দর হবে। অথচ ইফতি সারা রাত ঘুমোতে পারল না। দু চোখে তার দুশ্চিন্তার ছাপ। আজকের মতো ঘটনা যেন আগামীতে না ঘটে, এজন্য তাকে বহু গুণে বেশি সতর্ক থাকতে হবে। ভঙ্গুর অরণ্যকে তৈরি করতে হবে আগের চেয়ে অধিক শক্তিশালীভাবে। ইফতির দায়িত্ব বেড়ে গেল। ইফতির চিন্তা চেতনার দিক পাল্টে অরণ্যতে এসে থামল। বুকেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা।